প্রকাশ্যে এলো হুমায়ুন সাগরে কিছুক্ষণ। রিলিজ হলো তিশার সোলজার লুক। আইইউবি থিয়েটারে সুলতানার স্বপ্ন। মৃত্যুর পর ঢাকা থেকে প্রকাশ হলো জুবিনের অবুঝ পাখি। বাংলার হার্ট অ্যাটাক কিং আনোয়ার হোসেন। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। প্রকাশ্যে এলো কিংবদন্তি কথার সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদকে নিয়ে নির্মিত তথ্যচিত্র হুমায়ুন সাগরে কিছুক্ষণ, যা নির্মাণ করেছেন অনম বিশ্বাস। 18 নভেম্বর গুণী এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। 25 মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে ক্যাপশনে বলা হয়, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখকই শুধু নন, একজন চলচ্চিত্রকার, নাট্যকার ও গীতিকার হিসেবে অনন্য অর্জন রয়েছে তার ঝুলিতে। প্রধান উপদেষ্টার পেজে দেয়া পোস্টটি শেয়ার করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী লিখেন, লেটস টেক আ মোমেন্ট টু সেলিব্রেট দ্য ম্যান, দ্য মিথ, হুমায়ুন আহমেদ। নুহাস ছাড়াও তথ্যচিত্রে হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলেছেন অভিনেতা আফজাল হোসেন, লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, লুনা রুশদি, হুমায়ুন ভক্ত ফাহিম রেজা পিয়াল, লেখক পারমিতা হিম সহ আরো অনেকেই। সাদা টপ, হাতে ক্যামেরা, মুখে জিততে এসেছিল, এমনই এক পোস্টার পোস্ট করেই সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছেন তানজিন তিশা। ছবিটিতে হাওয়ায় উঠছে দাবার গুটি, কিন্তু গুটির চেয়েও বেশি বাজিমাত করেছেন ফিয়ার্স অ্যান্ড ফিয়ারলেস তানজিন তিশা। ক্যাপশনে লিখেন, ইয়োর সোলজার অ্যাট ইয়োর সার্ভিস। পোস্টটি দেওয়া মাত্রই ফ্যানরা রীতিমতো হইচই তুলেছেন কমেন্ট বক্সে। তানজিন তিশার তুমুল উপস্থিতি, শাকিব খানের নিউ লুক আর দেশপ্রেমের থিম সবকিছু মিলিয়ে স্পষ্ট বড় পর্দায় এক ভিন্নধর্মী লড়াই নিয়ে আসছে সোলজার ছবিটি। বছরের শেষ দিকেই বা দুই ঈদের মাঝামাঝি যখনই মুক্তি পাক, দর্শকদের উত্তেজনা তুঙ্গে। স্বপ্ন, আলো আর রোকেয়ার শক্তি সব মিলে এক টানেই টেনে নেয় আইইউবি থিয়েটারের নতুন প্রযোজনা। মঞ্চ কতটা জীবন্ত হয়ে উঠেছিল তা নিয়ে দেখুন বিস্তারিত। আইইউবি থিয়েটারের নতুন আলোর ঝলক। মঞ্চে ফিরে এলো বেগম রোকেয়ার স্বপ্ন জগৎ, সুলতানার স্বপ্ন। নারী শিক্ষা, স্বাধীনতা আর প্রগতির যে চিন্তা বেগম রোকেয়া লিখেছিলেন, মঞ্চে তা ধীরে ধীরে উন্মোচিত হল আলো, ছায়া আর অভিনয়ের ভেতর দিয়ে। 19 নভেম্বর নাটকটি মঞ্চে নিয়ে আসেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন। এটি ছিল আইইউবি থিয়েটারের 24তম প্রযোজনা, যার নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন স্বপ্নীল সোহেল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে তো আমরা নারী জাগরণের অগ্রদূত হিসেবে বলে থাকি, গণ্য করে থাকি। তো প্রায় 150 বছর আগে তিনি যেটা লিখেছেন, সুলতানাস ড্রিম, বর্তমান সময়ে এসে আমরা যখন আমাদের সমাজের দিকে তাকাই, তখন দেখি তার যে স্বপ্নটা, ওই স্বপ্নটা এখনও আমাদের স্বপ্ন। প্রথম চ্যালেঞ্জ ছিল যে এটা তো তিনি নাটক হিসেবে লেখেননি, এটা একটা গল্প হিসেবে তিনি লিখেছেন এবং সেটাকে নাটকে রূপান্তর করা। তো এখানকার আইইউবির যে থিয়েটার ক্লাবের যে ওরা সদস্য ছিল, ওরা এই চ্যালেঞ্জটাকে নিয়েছে এবং সেটাকে ওরা ধারণ করে, আমি জানি না কিভাবে ওরা করে ফেলেছে। দর্শক যদি এখান থেকে কিছু পেতে পারেন, সেক্ষেত্রে পেতে পারেন যে আমাদের নারীদের নিয়ে এখনও ভাবার সময় আছে, তারা যেন এখনও ভাবেন। নারীদের বাদ দিয়ে তো আপনি সমাজ এগিয়ে নিতে পারবেন না। যদি তাদেরকে সমাজে রাখতেই হয়, তাহলে কেন যথাযোগ্য মর্যাদায় রাখবেন না? শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সবাই মিলে হল জুড়ে উৎসবের উত্তাপ। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদারে হুসাইন, উপাচার্য অধ্যাপক ম তামিম, কোষাধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার সহ আরও অনেকে। এই সব কিছু আমি কখনো করিনি, এটা আমার প্রথমবার। সো খুবই নার্ভাসনেস কাজ করছিল। লাস্টে যে গানটা ছিল আমাদের সাম্যের গান, গাই আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, এটাই মূলত হচ্ছে আমাদের মেসেজ ছিল। নারীরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। আমরা সবাই বলি না যে নারী পরে পুরুষ আগে, সেটা বলবো না, নারী পুরুষ সমান, এটাই বলতে চাই। এই প্রযোজনা আবার মনে করিয়ে দিল বেগম রোকেয়ার চিন্তা আজও প্রাসঙ্গিক। মঞ্চের আলো নিভে গেলেও বার্তাটি রয়ে যায়, সমাজ বদলে যায় যখন ভাবনা বদলায়। সুলতানার স্বপ্ন শুধু নাটক নয়, ভবিষ্যতের দিকে এক নরম কিন্তু দৃঢ় দৃষ্টি। জীবন থেকে বিদায় নিয়েও কিছু মানুষ থেমে যান না। জুবিন গার্গ তেমনই একজন।
তার অনন্ত যাত্রার ধুলো মাঝে লুকোনো ছিল এক গান, যা শেষমেশ আলোয় ফিরল বাংলাদেশে। ৫৩তম জন্মদিনে প্রকাশিত হলো জুবিন গার্গের অপ্রকাশিত বাংলা গান অবুঝ পাখি। দীর্ঘ বছর ধরে তালাবন্দী থাকা এই সুর বেরিয়ে এলো জুলফিকার রাসেলের ইউটিউব চ্যানেল জুটি থেকে। রাসেলের লেখা গান, টুনাই, দেবাশিস গাঙ্গুলির সুর, সব মিলিয়ে যেন এক অসমাপ্ত গল্পের নতুন শ্বাস। 2015-16 সালে আসামের স্টুডিওতে 7টি বাংলা গান রেকর্ড হয়। জুবিনের ইচ্ছায় সেগুলোর হিন্দি সংস্করণও তৈরি হয়েছিল। চেয়েছিলেন মেঘালয়ে ভিডিও শুট হবে, কিন্তু ভাগ্য তাকে আগে ডেকে নেয়। তাই জন্মদিনে এই গান যেন এক শান্ত শ্রদ্ধা, এক মৃদু ফিরে আসা, যেন তিনি বলেছেন, আমি আছি শুধু অন্য আলোয়। তিনি পর্দায় যতবার হার্ট অ্যাটাক করেছেন, বাংলার হাসপাতালগুলোতে এত কেসও পায় না। বলুন তো কার কথা বলছি? বলছি আহ বলে ধপ করে পড়ে যাওয়া আমাদের আনোয়ার হোসেন ওরফে বাংলার অফিসিয়াল কিং অফ হার্ট অ্যাটাকের কথা। বিস্তারিত জানাচ্ছেন তারতিবা ফারুহী। দর্শক যখন দেখতেন তার আহ বলে মাটিতে পড়ে যাওয়া, চোখ ভর্তি জল, কণ্ঠে কম্পন, তখন টিভি রিমোট ফেলে নিজের বুক চেপে ধরতে হতো। অনেকেই বলতেন, ওস্তাদ আপনি একটু আস্তে মারা যান, আমরা সামলাতে পারি না। তাকে এই কিং অফ হার্ট অ্যাটাক টাইটেল তিনি নিজে নন, দিয়েছেন জনগণ। কারণ পর্দায় তিনি যে নিখুঁতভাবে মরতেন তা দেখে অনেকেই সন্দেহ করত, এই মানুষটা কি সিনেমায় মরে নাকি সিনেমা শেষ হলে বেঁচে ওঠে। অভিনেতারা তো ডায়লগ শিখে, তিনি শিখতেন দৃষ্টি নিক্ষেপ, এমন দৃষ্টি যা দর্শক আজও ভুলেনি। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো এখনও তার হার্ট অ্যাটাক নিয়ে মিম বানানো হয়। 1967 সালে নবাব সিরাজউদ্দৌলাতে মারা যাওয়ার অভিনয়ের পরই তো দর্শক তাকে নবাব বানিয়ে ফেলল। মানুষ বলল, লোকটা এত সুন্দরভাবে মরতে পারে, নবাব না হলে চলে নাকি? সেই থেকেই তিনি হয়ে গেলেন বাংলার মুকুটহীন নবাব। কিন্তু হার্ট অ্যাটাক শুধু নবাব ছবিতেই করেননি, পাওয়া গেছে আরও অসংখ্য সিনেমা। ভাদ্যে থেকে কোষ্ঠীপিতা পর্যন্ত সব চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রেই হার্ট অ্যাটাকের অভিনয় করে দর্শককে আরও একবার ভাবিয়ে তুলেছেন, এটা কি সত্যি অভিনয় নাকি আসলেই মরল। বাংলার সিনেমায় যেই যত বড় হিরো হোক, মরার শিল্পর একমাত্র ও অনস্বীকার্য সম্রাট ছিলেন আনোয়ার হোসেন। তিনি মারা যেতেন এমনভাবে যেন পর্দার সঙ্গে তার একটাই চুক্তি ছিল, আমার মৃত্যু তোমাদের বিনোদন। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো, হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র, সন্তানের কি নাম রাখলেন পরিণীতি রাঘব। সব মিলিয়ে ঢেউ উঠবে 10 জুলাই যখন নতুন মোয়ানা হলে নামবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। বলিউডে তুমুল চাঞ্চল্যের মাঝেই অবশেষে স্বস্তির খবর। মৃত্যুর গুজব পেছনে ফেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বর্ষিয়ান তারকা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টে ব্লিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়ে লাইফ সাপোর্টে থাকার পর এক সপ্তাহ ভক্তদের দুশ্চিন্তারই শেষ ছিল না। মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়লে শোক বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয় সবই গুজব, তিনি লড়ছেন এবং স্থিতিশীল আছেন। সেই লড়াই জয় করেই বুধবার সকালে বাড়ি ফিরলেন অভিনয়ের এই জীবন্ত কিংবদন্তি। এ সময় তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন বলিউড তারকারাও। সালমান, শাহরুখ, আমির থেকে শুরু করে হেমা মালিনী, সানি ও ববি দেওল পর্যন্ত। ভক্তদের অপেক্ষার প্রহর শেষ করে এখন অনেকটাই সুস্থ ধর্মেন্দ্র, চিকিৎসা চলবে বাসায়। অবশেষে শেষ হলো ভক্তদের 1 মাসের অপেক্ষা। বলিউড তারকা পরিণীতি চোপড়া ও স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডা প্রকাশ্যে এনেছেন তাদের প্রথম সন্তানের এক ঝলক। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবি, এমনকি জানিয়েছেন ছোট্ট অতিথির নামও। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের প্রতিবেদনে। বলিউড প্রেমীদের অপেক্ষার অবসান, অবশেষে দেখা মিলল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার প্রথম সন্তানের। 1 মাস অপেক্ষার পর প্রকাশ্যে এলো তার ছবি। শুধু তাই নয়, এই দম্পতি জানিয়েছেন সন্তানের নাম রাখা হয়েছে নীর।
নিজেদের ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন পরিণীতি ও রাঘব। মুখ না দেখিয়ে নবজাতকের ফুটফুটে পা আর সেই পায়ের ওপর বাবা মায়ের চুম্বন, যেন ফুটে উঠেছে নতুন জীবনের উষ্ণতা। ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার বার্তা। পরিণীতি ও রাঘবের সম্পর্ক বরাবরই আলোচনায়। বিয়ের পর থেকে তাদের প্রতিটি মুহূর্তই ছিল ভক্তদের নজরে। গত 20 অক্টোবর পুত্র সন্তান আগমনের খবর প্রকাশ্যে আসতেই সেই আলোচনায় যুক্ত হয় আরও এক লাইন। অবশেষে 1 মাস পর ভক্তদের উপহার দিলেন ছোট্ট নীরের এক ঝলক। পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তারকা মহল ও ভক্তদের অভিনন্দনে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। গওহার খান থেকে ভারতী সিং ভালোবাসা জানাতে ভোলেননি কেউ। একটি নাম, একটি ছোট্ট পা আর বাবা মায়ের অগাধ ভালোবাসা, সব মিলিয়েই নীর। সন্তানকে চোখে না দেখিয়েও রাঘব পরিণীতি তৈরি করেছেন এমন এক আবহ, যার এক ঝলকেই মুগ্ধ ভক্ত অনুরাগীরা। এবার মোয়ানার ভূমিকায় হাজির 17 বছরের ক্যাথরিন লাগাইয়া, যার উৎস সামোয়ার সেই গল্প ভরা জনপদ ফাআলা ও নেমুলো মোয়েগা। নিজের শেকড় বড় পর্দায় আনতে পেরে তিনি প্রায় আবেগে ফেনা হয়ে গিয়েছেন। আর অর্থ ঈশ্বর বাউন হিসেবে ডোয়াইন দ্য রক জনসন তো আবারও ফিরেছেন, মানে মজার ডাবল। মোয়ানার বাবা প্রধান টুই হয়েছেন জন টুই, মা সিনা ফ্রাঙ্কি অ্যাডামস আর দাদি তোলা হয়ে আছেন রিনা ওউন। থমাস স্কেল পরিচালিত এই রিমেকের প্রথম ঘোষণা এসেছিল 2023 সালের এপ্রিলে। ডিজনির ইতিহাসে এত কম ব্যবধানে অ্যানিমেশন থেকে লাইভ অ্যাকশন রিমেক আগে হয়নি। পৃথিবীতে বিদায়ের গল্প অনেক আছে, তবে সব গল্পকে যেন হার মানালো ইউরোপের কিংবদন্তি কেসলার টুইন্স। একই দিনে একই মুহূর্তে জীবন থেকে বিদায় নিয়েছেন 2 যমজ বোন। এমন বিদায় যেন চিরন্তন সুরের মতোই একাকার। মৃত্যুকালে তাদের বয়স হয়েছিল 89 বছর। বিস্তারিত মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। একই দিনে মৃত্যু চাওয়া যেন এক রূপকথার গল্প, কিন্তু সেই গল্প বাস্তবে রূপ নিল ইউরোপের কিংবদন্তি যমজ শিল্পী অ্যালিস ও অ্যালেন কেসলারের জীবনে। একই দিনে পৃথিবী থেকে বিদায় নিলেন তারা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই যমজ 2 বোন করে আসছিলেন যৌথ বিদায়ের পরিকল্পনা। এদিকে মিউনিক পুলিশ নিশ্চিত করেছে জার্মানিতে নিজেদের বাসায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন তারা। ছিলেন জার্মান সোসাইটি ফর হিউম্যান ডাইং সংগঠনের নিবন্ধিত সদস্য। এর আগে গত বছর ইতালির এক গণমাধ্যমে সাক্ষাৎকারে তারা বলেছিলেন, আমরা যেভাবে জীবনে সবকিছু একসাথে করেছি, বিদায়ও নিতে চাই একই সাথে। 1936 সালে জন্ম নেওয়া অ্যালিস অ্যালেন ছোট থেকেই নাচ আর সুর মিলিয়েছিলেন জাদুকরী যমজ জীবনের গল্প। পূর্ব জার্মানি থেকে পশ্চিমে পালিয়ে আসার পরই বদলে যায় ভাগ্য। প্যারিসের লিডো ক্যাবারেট থিয়েটারে আবির্ভাব, এরপর শুরু আন্তর্জাতিক যাত্রা। 1959 সালে ইউরোভিশন প্রতিযোগিতায় জার্মানির প্রতিনিধিত্ব করেন কেসলার টুইন্স। টিভি শো, স্টেজ পারফরমেন্স, অসংখ্য কনসার্ট, ধীরে ধীরে হয়ে ওঠেন অপরূপ যমজ জুটি। পরিচিতি পান 2 বোন এক আত্মা নামে। নাচ, সঙ্গীত, ইউরোপিয়ান পপ কালচারের ইতিহাসে কেসলার টুইন্স এক অনন্য নাম। শিল্পী হিসেবে তাদের অবদান অমূল্য। তাদের আলো নিভেছে, কিন্তু রেখে গেছেন স্মরণীয় গল্প, যা মনে করিয়ে দেয় সঙ্গীত শুধু মঞ্চে নয়, জীবনের সিদ্ধান্তেও ছড়িয়ে থাকে। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো, আসছে শীত, খাবার পাতে ব্রোকলি রাখবেন যেসব কারণে। দুর্গন্ধ এড়াতে মোজা ও পায়ের যত্ন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। শীতের সময়টাই যেন সবজির বাহারি পদে ভর্তি থাকে বাজার। অনেকে শীত উপভোগ করেন সবজির কারণে, তারই একটি ব্রকলি। আজকাল অনেকেই বাজারের তালিকায় ব্রকলিকে অগ্রাধিকার দেন। চলুন দেখি পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি শরীরকে কি কি উপকার দিতে পারে।
ব্রকলিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। এছাড়া ফাইবার ধীরে ধীরে হজম হয়, ফলে পেট দীর্ঘ সময় ভরা থাকে এবং খিদেও কম লাগে। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য ব্রকলি খুব উপকারী। ভিটামিনের দিক থেকেও ব্রকলি অনেক সমৃদ্ধ। এতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতকালে নিয়মিত ব্রকলি খেলে সর্দি কাশির মতো সমস্যা অনেকটা কমে। রক্ত স্বল্পতা বা অ্যামিনিয়ার সমস্যাও ব্রকলি কমাতে সাহায্য করে। এতে থাকা আয়রন রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, শরীর দুর্বল হয় না এবং তীব্র শ্বাসকষ্টের ঝুঁকি কমে। হার্টের সমস্যাতেও বেশ উপকারী ব্রকলি। পটাশিয়াম সমৃদ্ধ এই সবজিটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। সব মিলিয়ে ব্রকলি খেলে শরীর থাকে ফ্রেশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বদ্ধ ঘরে জমজমাট আড্ডা চলছে, হাসাহাসি, গল্পগুজব সব ঠিকঠাক ছিল। হঠাৎ যেন অদৃশ্য কোনো গ্যাস বোমা বিস্ফোরিত হলো। সবাই মুখ বাঁকিয়ে চারদিকে তাকাচ্ছে। বুঝতে বাকি রইল না পাশের জন জুতা খুলে আরামে বসেছে। দীর্ঘক্ষণ মোজা পরে থাকায় পায়ে জমে থাকা ঘামে ছড়িয়ে দিল সেই তীব্র দুর্গন্ধ। শুধু পা নয়, জুতা মোজাতেও লেগে থাকে এই বিরক্তিকর গন্ধ, যা মুহূর্তেই পুরো পরিবেশকে অস্বস্তিকর করে তোলে। ঘরে থাকা সাধারণ চাই পারে এই সমস্যায় দারুণ কাজ করতে। দুটি টি ব্যাগ পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা হলে তাতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখলে চায়ের ট্যানিক অ্যাসিড পায়ের ব্যাকটেরিয়া কমিয়ে দেয়। এতে গন্ধ কমে যায়, ঘামও কম হয়। একইভাবে ল্যাভেন্ডার, টি ট্রি, লেমন বা পিপারমিন্ট অয়েলের মতো এসেনশিয়াল অয়েল পায়ে মালিশ করলে খুব ভালো উপকার পাওয়া যায়। এগুলোর প্রাকৃতিক গন্ধ পা সতেজ রাখে আর জীবাণু নষ্ট করে। অ্যাপেল সিডার ভিনেগারও পায়ের দুর্গন্ধ দূর করার আরেকটি পরিচিত ঘরোয়া উপায়। গরম পানিতে একটু ভিনেগার মিশিয়ে তাতে কয়েক মিনিট পা রেখে দিলে এর অ্যাসিডিক গুণ জীবাণুকে দমন করে, ফলে গন্ধ কমে আসে দ্রুত। আবার জুতা পরার আগে পায়ে সামান্য বেকিং সোডা বা কর্নস্টার্চ ছিটিয়ে নিতে পারেন। এগুলো ঘাম শুষে নেয় এবং পা অনেকক্ষণ শুকনো থাকে, তাই দুর্গন্ধ হওয়ার সুযোগ কমে। বাইরে থেকে ফিরে পা পরিষ্কার করার অভ্যাস খুবই জরুরি। সামান্য গরম পানিতে অ্যান্টিসেপটিক মিশিয়ে পা ভিজিয়ে ধুয়ে নিলে সারাদিনের ধুলো, ঘাম, জীবাণু সব দূর হয়। এরপর পা ভালোভাবে শুকিয়ে নিতে চাইলে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করা যায়। এতে ফাঙ্গাস হওয়ার ঝুঁকি কমে আর পা থাকে আরও সতেজ। পায়ের ত্বক নরম থাকতে নিয়মিত ফুট ক্রিম ব্যবহার করাও ভালো। এতে আর্দ্রতা বজায় থাকে এবং ফাটা কমে। তবে সবকিছুর পাশাপাশি সবচেয়ে জরুরি হলো নিয়মিত মোজা ধোয়া এবং জুতা পরিষ্কার রাখা। সবশেষ কথা, সামান্য কিছু ঘরোয়া যত্ন আর পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুললেই শীতকালে পা থাকবে নরম, কোমল এবং সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত। শার্লিন সুমি, কালের কণ্ঠ। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।